প্রফেসর ইউনুসের চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে। এটা খুবই জরুরি আলাপ। হয় প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, নইলে ইউনুসকে যে কোনো সময় চলে যেতে হতে পারে। এটা ডিসেম্বর পর্যন্ত ইউনুস থাকতে পারবে না। দর্শক, আওয়ামী লীগের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি কোথায় রয়েছেন? তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজানো হচ্ছে কিনা? শিরীন শারমিন চৌধুরীকে কি এক ধরনের রাজি করিয়েই রাখা হয়েছে যে কোনো সময় যদি এই ধরনের সিদ্ধান্ত হয় তাহলে তোমাকে এই দায়িত্ব নিতে হবে? একটা বেশ যুদ্ধ দেখা গেল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জুলকার নাইন স্যারের মধ্যে। জুলকার নাইন স্যার আরও লেখেন, তুমি বরং আপাতত ইয়া নাফসি করো, যা যা করেছো সেসব তো আর সিসিটিভির কাভারেজের মধ্যে করনি। সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো। সরকার পরিবর্তন আসবে। সরকারের ভেতরে যারা আছেন তারা বেশ আতঙ্কিত, কারণ সব জায়গা বেসামাল হয়ে গেছে। সচিবালয় উত্তপ্ত হচ্ছে, এনবিআর উত্তপ্ত হচ্ছে, আওয়ামী লীগ ছাড়াই এই জায়গাগুলো উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্ত অবস্থা থেকে, এই জ্বলন্ত উনুন থেকে এর সাথে যদি আওয়ামী লীগ এসে এখানে তুষ ছেটায়, তাহলে বর্তমানে বিদ্যমান অবস্থা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। এরই মধ্যে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে সেনাপ্রধানের নির্দেশে ফিরছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তথ্যটি আরও দাবি করছে জয়ের নেতৃত্বে সারা দেশে এক দফা ঘোষণা করেছে আওয়ামী লীগ। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। আওয়ামী লীগের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি কোথায় রয়েছেন? তাকে নিয়ে জল ঘোলা হচ্ছে কিনা, তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজানো হচ্ছে কিনা, সেই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগের এত নেতাকর্মীরা আক্রান্ত হলেন, এতজন পালিয়ে গেলেন, দেশে থেকে আইভি রহমানের মতো জনপ্রিয় নেতাও গ্রেপ্তার হলেন, কিন্তু শিরীন শারমিন চৌধুরীকে কিছু বলা হচ্ছে না। শিরীন শারমিন চৌধুরীর তিনি দেশেই রয়েছেন বলা হচ্ছে। সেই দেশে রেখেই সরকারের জ্ঞাতসারেই তিনি দেশে থাকছেন। তাহলে কি সরকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে? সেই আলোচনা চতুর্দিকে বিভিন্ন লেভেলে হচ্ছে এবং অনেক বিশ্লেষক সেই আলোচনাটাকে উস্কে দিচ্ছেন। কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী? তাকে নিয়ে কি নতুন রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব প্রতিষ্ঠিত করা হবে শেষ পর্যন্ত? কোন দিকে যাচ্ছে ব্যাপারগুলো? শিরীন শারমিন চৌধুরী কোথায় রয়েছে এটা কি সরকার জানে না? অনেকে বলছেন যে নিশ্চিত করেই সরকার জানে। জেনেই এক ধরনের তাকে নিয়ে নতুন কৌশলের পথে সরকার হাঁটছে। কি কৌশল হতে পারে? রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, রিসেন্ট মানে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্ট নবায়ন করা হয়েছে এবং এই ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিল। পাসপোর্ট নবায়ন করতে হলে তো তার আঙুলের ছাপ লাগে। আঙুলের ছাপ অফিস থেকে এসে তার মানে তিনি যেখানে আছেন সেই ঠিকানায় এসে তার আঙুলের ছাপ নিয়ে যাওয়া হয়েছে, তাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। তাহলে তাকে এই যে পাসপোর্ট করার যে প্রক্রিয়া, আঙুলের ছাপ তো মাস্ট, সেখানে তার ফিজিক্যাল উপস্থিতি লাগবে। অন্য সব কাজ অন্যরা করলেও আঙুলের ছাপের ব্যাপারে তার আঙুলের স্পর্শ লাগবে। সুতরাং তার কাছে হয় প্রতিনিধি গিয়েছে অথবা তিনি পাসপোর্ট অফিসে গিয়েছেন। তার মানে সরকারের জ্ঞাতসারেই তিনি রয়েছেন। সরকারের জ্ঞাতসারেই যদি শিরীন শারমিন চৌধুরী অবস্থান করেন, তাহলে আব্দুল হামিদকে দেশের বাইরে, আব্দুল হামিদ যখন দেশের বাইরে চলে যান তখন নানা রকমের আলোচনা হলো, নানা ধরনের আন্দোলন তৈরি হলো এবং আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়াকে ইস্যু করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো। অনেকে বলছেন যে আব্দুল হামিদকে চাবি বানিয়ে, তাকে দাবার গুটি বানিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের কাজটা করা হয়েছে। তাকে বিদেশে যেতে দেওয়া হয়েছে এবং যেতে দেওয়ার ফলে একটা আন্দোলন তৈরি হবে, একটা বিক্ষুব্ধ জনতা খেপে যাবে। সেই আন্দোলনটা দানা বেঁধে উঠবে এবং সেই আন্দোলন দানা বেঁধে ওঠার প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করবে। এরকম পরিকল্পনা সরকারের ছিল, যেটা সরকার বাস্তবায়ন করেছে। এই আলোচনা বিভিন্ন দিকে হতে শুনি আমরা। তাহলে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে কি পরিকল্পনা? শিরীন শারমিন চৌধুরীকে দিয়েই কি রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব সেটা প্রতিষ্ঠিত করা হচ্ছে? রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগ বিশ্বাসী না। আওয়ামী লীগের উপরের নেতা, সর্বোচ্চ পর্যায়ের নেতারা রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে বিশ্বাসী না। তারা শেখ হাসিনার বাইরে কোনো নতুন নেতৃত্ব দেখতে চায় না। তারা আমৃত্যু শেখ হাসিনার নেতৃত্বই দেখতে চায়। কিন্তু মুশকিল হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্ব আর কতদিন তারা দেখতে পাবে? শেখ হাসিনার বয়স ৭৮-এর বেশি। এরকম পর্যায়ে তিনি কতদিন আর শারীরিকভাবে সমর্থ থাকবেন? যদিও আমরা প্রফেসর ইউনুসকে দেখছি ৮৫ বছর বয়সেও শারীরিকভাবে সক্ষম, তিনি রাষ্ট্র চালাচ্ছেন। সেরকম সময় পর্যন্ত শেখ হাসিনা সুস্থ থাকবেন কিনা সেটাও একটা বড় বিষয়। আর যদি সুস্থ থাকেনও, তাহলে নতুন যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে কিন্তু 2 টার্ম
টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই ব্যাপারটা সবার ঐক্যমত্য হয়েছে। সুতরাং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তার মানে হচ্ছে শেখ হাসিনাকে সুযোগ দিলেও আর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাতে পারবেন না। সেরকম প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়েছে। আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়ার ফলেও আওয়ামী লীগের লোকজন যারা তৃণমূল থেকে উপর পর্যন্ত তারা কিন্তু শেখ হাসিনাকে কেন্দ্র করেই তাদের সমস্ত স্বপ্ন সাজায়। তাদের একমাত্র স্বপ্ন সারথি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার বাইরে কারো নেতৃত্ব তারা কল্পনাই করতে পারে না। কিন্তু মানুষ তো মরণশীল, মানুষ একসময় প্রকৃতির নিয়মে অক্ষম হয়ে যাবে। শেখ হাসিনা তো চিরদিন নেতৃত্ব দিতে পারবে না। তাহলে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগ তৈরি করছে না কেন, সেটা একটা বড় প্রসঙ্গ। যারা শেখ হাসিনার কঠিন সমালোচক তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা আদতে দলের কথা ভাবেননি কিংবা দলের নেতাকর্মীদের কথা ভাবেননি। তিনি মূলত যেটা ভেবেছেন সেটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই চলুক, মরে যাওয়ার পরে কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নয়। শেখ হাসিনার একেবারে নগ্ন সমালোচক যারা, তারা এভাবে বলার চেষ্টা করেন। কিন্তু সেটা কি হওয়ার কথা, সেটা কি হওয়া উচিত? শেখ হাসিনা যে দলের কাণ্ডারি এতদিন থেকে, সেই 85 সালে কবে দেশে ফিরেছেন তারপর থেকে 2025 সাল পর্যন্ত 40 বছরেরও বেশি সময় ধরে যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন, তার তো দলের প্রতি ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা। সুতরাং দলের জন্য বিকল্প নেতৃত্ব তারই তৈরি করার কথা ছিল। কিন্তু কোনো একটা রহস্যজনক কারণে তিনি বিকল্প নেতৃত্ব তৈরি করেননি। এখন যখন আওয়ামী লীগের দোষীদের বিচারের কথা বলা হচ্ছে এবং আন্তর্জাতিক চাপের কারণে ইনক্লুসিভ নির্বাচনের দিকেও সরকার যেতে পারে সেই ধারণা করা হচ্ছে, তখন রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব কিন্তু বারবার সামনে আসছে। সেই তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্যই কি শিরীন শারমিন চৌধুরীকে রাখা হয়েছে? শেষ পর্যন্ত তার নেতৃত্বেই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, সেরকম অবস্থার দিকেই যাচ্ছে। শিরীন শারমিন চৌধুরীকে কি এক ধরনের রাজি করিয়েই রাখা হয়েছে যে কোনো সময় যদি এই ধরনের সিদ্ধান্ত হয় তাহলে তোমাকে এই দায়িত্ব নিতে হবে, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে? সোশ্যাল মিডিয়াতে একটা বেশ যুদ্ধ দেখা গেল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জুলকার নাইন সাইরের মধ্যে। দুজনই তারা পরিচিত মুখ এবং তাদের কি বলবো হাজার হাজার ফলোয়ার আছে। বিষয়টা দাঁড়াচ্ছে সেই ঘটনা যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগজিন উদ্ধার করা হয় বিদেশে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি গেট পার হওয়ার সময় বা তল্লাশির সময় তার ব্যাগের মধ্যে পাওয়া যায়। এটা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। তো সেই প্রসঙ্গে যেহেতু জুলকার নাইন সাইদ তার পোস্টে সেই সিসিটিভির ফুটেজটা দেখানো হয়েছে, এতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটি বলার চেষ্টা করেছেন যে এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই। আমার সঙ্গে যদি এটা হয়, আমারই যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা? তার উল্টা জুলকার নাইন সাইদ যেটা বলেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতা এটা একটা অংশ, বরং এগুলির মধ্য দিয়ে কোনো অনিয়ম অনেক কিছু প্রকাশিত হয় এবং এটা নতুন কিছু না, এটা বিশ্বব্যাপী এটা হচ্ছে। এবং এই কারণে বিশ্বের বড় বড় যত ওয়াটার গেট কেলেঙ্কারি সহ অনেক কিছুই এসব অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে। এটাকে গোয়েন্দা ভিত্তি, রাষ্ট্রের নিরাপত্তা, এগুলো বলা মানে হচ্ছে সাংবাদিকতার টুটি চেপে ধরা। তো যাই হোক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি বলছেন যে তিনি বুঝতে পারছেন যে পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আপনি আমি কেউ নিরাপদ না। এবং তারপরই জুলকার নাইন সাইরও পাল্টা তার জবাব দেন। আসিফ মাহমুদ বলছেন, যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল, তা রীতিমতো ভয়ঙ্কর। এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন, শিডিউল, সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে। তার মানে ওখানকার যারা দায়িত্বরত আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন। আমি সরকারে আছি, আমার সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই বোঝা যায়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি। তিনি লিখছেন, যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজেদের সব শক্তি এবং জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে। টার্গেটের চরিত্র হননে লেজিট কিছু না পেয়ে উদ্ভট এবং হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে। দুর্ভাগ্যজনকভাবে গণ অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না বলেও লিখছেন। তিনি বলছেন, আসার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের থেকে যে কোনো সময় অনেক বেশি সচেতন। গণ অভ্যুত্থানের নেতৃত্বের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে বা কারোরই বোঝার বাকি থাকার কথা না। জুলকার নাইন সাহেব তার উত্তর দিচ্ছেন, সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায়। সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায়। তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় না। তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফেন্ডির জ্যাকেট, ডিজাইনার ঘড়ি কেনে না। মন চাইলেই দুবাই উড়াল দেয় না। আর মানুষের দেওয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না। সাধারণ নাগরিকরা কন্ট্রাক্ট ম্যানিপুলেট করে অর্থ লোপাট করে না। নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না। তিনি আরো বলেন, আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে, কারো কাঁধে চড়ে নয়।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল, বিদেশের সম্পদের পাহাড় গড়া মন্ত্রীর বাড়িতে ব্যবসায়ী বেশে ঢুকে তার অপকর্মের তথ্য, হাজার মাইল দূরে বসে ওয়াকিটকিতে হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গোপন তথ্য ফাঁস, চাকরিরত সেনাপ্রধানের পেছনের সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা। অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর। অর্থাৎ তার অনুসন্ধানী সাংবাদিকতার তিনি বর্ণনা করছেন এইভাবে যে কি কি তিনি করেছেন। জুলকার নাইন স্যার আরও লেখেন, তুমি বরং আপাতত ইয়া নাফসি করো, যা যা করেছো সেসব তো আর সিসিটিভির কাভারেজের মধ্যে করনি। সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো। আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। বাটপার কিসিমের না যে ক্ষমতার আঁচ পেয়ে নিজের বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না। কঠিন ভাবে তার মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা যেই ঠিকাদারি লাইসেন্স, তিনি হেডমাস্টার ছিলেন, ঠিকাদারি লাইসেন্স তার নামে, সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে। সেই প্রসঙ্গটা তুলে আনছে। বেশ পাল্টাপাল্টি জমজমাট একটা লড়াই হলো। মানুষ আসলে এখন কেউ সমর্থন করছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ঠিক বলছেন, কেউ জুলকার নাইন স্যারের অবস্থানকেই সমর্থন করছেন। চলছে আর কি এরকম ঠোকাঠুকি। প্রফেসর ইউনূসের চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে। এটা খুবই জরুরি আলাপ। হয় প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। হয় ক্ষমতা প্রলংড হবে, নতুন সমীকরণ হবে ইউনূসের, নইলে ইউনূসকে যে কোনো সময় চলে যেতে হতে পারে। এটা ডিসেম্বর পর্যন্ত ইউনূস থাকতে পারবে না। এটা এই যে জুলাই শুরু হয়েছে না, আপনার অগাস্টের 5 তারিখের মধ্যেই হিসাব নিকাশ দেখতে পাবেন যে ইউনূস কতদিন থাকতে পারবে। তো মনে হচ্ছে যে ইউনূসের দিন গণনা শুরু হয়ে গেছে চলে যাওয়ার। তো এবার রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে থেকে খেলবে, মূল ভূমিকা পালন করবে জামাত, চরমোনাই, এনসিপি, এই 3 দল। দর্শক, প্রফেসর ইউনূসের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা হঠাৎ ধসে পড়েছে। এমনকি প্রফেসর ইউনূসের পার্টি বলা হতো, যেটাকে কিংস পার্টি বলা হতো, এনসিপি, সে এনসিপির সাথেও ইউনূসের সম্পর্ক আগের মতো নেই। এনসিপি এখন ইউনূসের পাশে নেই। ইউনূসের জীবনের এই দুর্বিষহ নেমে এসেছে বেসিক্যালি লন্ডন বৈঠকের পরে। এক লন্ডন বৈঠক ইউনূসকে শেষ করে দিয়েছে, তার জীবনের একটা কলঙ্কজনক অধ্যায়। আমি সাথে সাথে বলেছিলাম, এখন ধীরে ধীরে আপনার টের পাচ্ছে। লন্ডন বৈঠক না, ওটা লন্ডন কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারির নাম শুনেছেন না? ওই রকম যে লন্ডন কেলেঙ্কারি। লন্ডন কেলেঙ্কারি মানে এনসিপি, জামাত বা ইউনূসের সব কাছের লোকজনকে বাদ দিয়ে সে এখন বিএনপির কোলে উঠেছে, বিএনপির মাধ্যমে শক্তিশালী হচ্ছে। অথচ বিএনপির সব ক্ষমতা নেই ইউনূসকে প্রোটেক্ট করার। বিএনপি বলেছে এক বেকায়দায়, যে খলিলুর রহমান না ভেবেছিলেন যে বিএনপি সাথে ভারত আছে, ভারত বিএনপি মিলে আবার সেই ভারত আমেরিকা মিলে যাবে, তো বিএনপি ভারত আমেরিকা মিলে ইউনূসকে রক্ষা করবে। আর ইউনূস এদিকে আমেরিকাপন্থী, আমেরিকা থেকে খলিলুর রহমান আলী রিয়াদেরকে ডেকে এনেছেন, কে ঠেকায় ইউনূসকে? হিসাব ছিল এটা। কিন্তু মজার বিষয় যে ভারত বিএনপি পিছন থেকে চলে যাচ্ছে, ভারত এখন খেলছে অন্য গোষ্ঠীকে নিয়ে। এদিকে এনসিপির সাথে সম্পর্ক খারাপ, এনসিপি জামাত তাদের যে অভিমান এটা কমেনি, খুব মাইন্ড করেছে যে এনসিপি জামাত আমাদেরকে বাদ দিয়ে, চরমোনাইকে বাদ দিয়ে আপনি তারেক রহমানের সাথে মিটিং করে নির্বাচনের তারিখ পিছিয়ে আনেন, জাতির উদ্দেশ্যের ভাষণ থেকে ফিরে আসেন, ফাজলামি নাকি? এক পলকেই হিসাব নিকাশ বদলে গেল। তো এই জায়গাটায় ইউনূসের পক্ষে এখন আর এনসিপি জামাত চরমোনাই টেকসই ভাবে নেই। এখন যদি ইউনূস চলে যেতে চান, মাঝখানে যে চলে যেতে চেয়েছিল এনসিপি জামাত ঠেকিয়ে রেখেছে, এবার প্রফেসর ইউনূসকে ঠেকাতে জামাত এনসিপি যাবে না, নিশ্চিত থাকে। এখন এনসিপি, চরমোনাই, জামাত এরা বিকল্প চিন্তা করছে। যেহেতু ইউনূস সাহেবের পক্ষে এখন কার্যকর কোনো শক্তি নেই, শুধু বিএনপি আছে, আর বিএনপি নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে না, ইউনূসকে কি বাঁচাবে? এই জন্য ইউনূসের দিন গণনা। বিশেষ করে দেখবেন যে এই যে জুলাই সনদ যদি দিতে না পারে, তাহলে ছাত্র জনতাই জুলাই সনদ আবার পাঠ করবে, এনসিপির ছেলেরা কিচ্ছু করতে পারে না। ঐকমত্য কমিশন ব্যর্থতা আলী রিয়াদ স্বীকার করেছেন যে আমরা পাচ্ছি না, জুলাই সনদও দিতে পারছে না। 16 তারিখ জুলাই সনদ দেওয়ার কথা, কোনো খবর নাই এবং হওয়ার সম্ভাবনাও দেখি না। অতএব এই জুলাই সনদ দিতে না পারা, 1 বছরের মধ্যে একটা জুলাই সনদ দিতে পারেনি, ওই বিএনপির কারণে, বিএনপির কোলে ওঠার কারণে। সেই ইউনূসের থাকার অধিকার নেই বলে জনগণ মনে করে। আর প্রফেসর ইউনূস অনেক ক্যালকুলেশন ভুল করেছে, ওই মূল ভুল ওইটাই। নানান দিক তার বিপক্ষে ছিল, কিন্তু জনগণের শক্তিটা ছিল সবচেয়ে বড় সমর্থন। এখন সে জনগণই আগের মতো নেই। নাহিদ ইসলাম বলেছেন 2 বার সময় দিয়েও কথা রাখেনি সরকার, নাহিদ ইসলাম। তো 2 বার সময় দিয়েও কথা রাখেনি ইউনূস সরকার। এখন কথা রাখার, আবার কথা সময় দেন, কথা রাখবো, এই সুযোগও নাই। ডেডলাইন এই জুলাই। এই জুলাইয়ের পরে, এই জুলাইতে বোঝা যাবে যে ইউনূস কি করছে বা কি করতে পারে, জুলাই সনদটা পাচ্ছে কিনা। এরপরে ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আর ফেব্রুয়ারিতে নির্বাচন, অমুক তমুক, এগুলো ফাও কথা, এগুলো অসম্ভব। আপনি সংবিধান সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, নানান হিসাব নিকাশ আছে, এগুলো না করে আপনি কিছুই করতে পারবেন না। তবে হ্যাঁ, অপশন আছে। প্রফেসর ইউনূসের প্রতি জনগণের যে অগাধ সম্মান, ভালোবাসা, দেখেন ইউনূসকে অনেক জায়গায় গালি দেওয়ার সুযোগ ছিল বা সমালোচনা করার সুযোগ, কিন্তু জনগণ করেনি, আলেম ওলামারা করেনি। আমি একটা উদাহরণ আবার দিই।
নারী কমিশন নিয়ে যে ঘটনা ঘটেছে, নারী কমিশন যে সুপারিশমালা দিয়েছে, এটা যদি হাসিনা সরকারের কোনো কমিশন দিত, মানুষ হাসিনাকে গালাগালি করে একদম গোষ্ঠী উদ্ধার করতো, আলেম ওলামারা, হুজুর ইসলাম বলতিয়া। কিন্তু এই নারী কমিশনের এই নাজায়েজ হারাম ধর্মবিদ্বেষী রিপোর্টের পর ইউনূসকে কেউ গালি দেয়নি। গালি যা দেয়ার দিয়েছে ওই নারী কমিশন। ইউনূসকে এভাবে ইমিউনিটিস দিয়েছে জনগণ, কিন্তু এখন আর দিবে না। কেন দিবে না? আপনি এখন বিএনপির কোলে উঠছেন, আপনি লন্ডন যান তারেক রহমানের সাথে বৈঠক করতে, অন্য কারো কাছে জিজ্ঞেস করেন না, তো আপনাকে ব্লাঙ্ক চেক কেন দিব? বিএনপি আপনাকে বাঁচাক। তো এটা আর বিএনপি তো নিজেদের তারেক রহমান দেশে আসতে পারছেন না, তাহলে বিএনপির দৌড় কতদূর বুঝেন? তারেক রহমান কোনো ভরসা পাচ্ছেন না, কার উপর ভরসা করে দেশে আসবেন? বিএনপির উপর না, হচ্ছে না। তাহলে কিভাবে কি? যে দলের চেয়ারপারসন নিজে দেশে আসতে পারে না, সে কিভাবে চিফ অ্যাডভাইজারকে প্রোটেক্ট করবে? এই ক্যাপাসিটি তার আছে। এই ক্যাপাসিটি ছিল এনসিপি এবং জামাতের, ইউনূসের পার্টি বা ইউনূসের লোক ছিল, ইসলামপন্থী, কিন্তু সেই সুযোগ হারিয়েছেন প্রফেসর ইউনূস।